আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তরে প্রথমত আমরা উদ্দীপকটা পড়ি। ঠিক আছে, উদ্দীপকটা কি বলতেছে আমরা একটু দেখি। বলতেছে, আজমল মিয়া দেশের উত্তর অঞ্চলের নদী পাড়ের বাসিন্দা ছিলেন। কি? আজমল মিয়া দেশের উত্তর অঞ্চলের নদী পাড়ের বাসিন্দা ছিলেন। একটা সময় ছিল যখন তিনি নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু বর্তমানে নদীটির রূপ পরিবর্তিত হয়, তাকে জীবিকা পরিবর্তন করতে হয়েছে। ভিটামাটি হারিয়ে তিনি নিঃসর্ব হয়ে পড়েছেন। তার অঞ্চলে ঋতু বিশেষে পানির চরম সংকট জনজীবনকে কি করতে বিপর্যস্ত করে। দেখো, তিনি মূলত উত্তর অঞ্চলের বাসিন্দা। এখন বলতেছে ক নম্বর, যে বঙ্গোপসাগরের তলদেশে কোন খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে। কি? বঙ্গোপসাগরের তলদেশে কোন খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে। এরপর খ নম্বর বলতেছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন। গ নম্বর, আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটির নদীর রূপ পরিবর্তিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। ঘ নম্বর, যে অনুচ্ছেদে উল্লেখিত সংকটটি নিরসনে তোমার কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তোমার মতামত দাও। আচ্ছা, আমরা ক নম্বর আনসারটা দেখি। যে বঙ্গোপসাগরের তলদেশে কি গ্যাস আবিষ্কৃত হয়েছে। কোন খনিজ সম্পদ? গ্যাস। বলতেছে যে বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস আবিষ্কৃত হয়েছে। কি? গ্যাস আবিষ্কৃত হয়েছে। খ নম্বর প্রশ্নটা ছিল যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কি সূর্য কোনো সময় যে নিচে নামে না কেন। আচ্ছা, প্রশ্নটা আমরা একবার পড়ি। ঠিক আছে, যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন। আচ্ছা, প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন। ঠিক আছে। আচ্ছা, বলতেছে নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য সবসময় প্রায় সবসময় লম্বাভাবে কিরণ দেয়। কি? নিরক্ষীয় নিম্ন অংশে। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চল বলতে বোঝাইতেছে, দেখো এটা মনে করো যে দেশ একটা, মনে করো যে এটা আমাদের পৃথিবীর মানচিত্র, পৃথিবীর মাঝখান দিয়ে একটা রেখা অঙ্কন করা হয়েছে। এই রেখাটাকে আমরা বলছি নিরক্ষীয় অঞ্চল। তো নিরক্ষীয় রেখার উপরের অংশ উত্তর, নিচের অংশ দক্ষিণ অক্ষাংশ। ঠিক আছে। তো এই দেখো, এই আশেপাশের এইটুক বুঝাইতেছে। ঠিক আছে, মনে করো যে এই আশেপাশের দেশগুলোতে সূর্য সবসময় কিভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেওয়ার ফলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অপর দেশগুলো কি করে? দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায়। দেখো, এই যেহেতু এই দেশগুলো নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে অবস্থিত, তাই এই অঞ্চলগুলোতে সূর্য সবসময় লম্বভাবে কিরণ দেয়, তার জন্য প্রচুর সৌরশক্তি পাওয়া যায়। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্নটা দেখি আমরা। বলতেছে, আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটির নদীর রূপ পরিবর্তিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। কি? নদীর রূপ পরিবর্তিত হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে। আচ্ছা, বলতেছে দেখো, যে আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটির নদীর রূপ পরিবর্তিত হওয়ার কারণ পানি শূন্যতা। কি কারণ? কি? পানি শূন্যতা। এখন দেখো, উদ্দীপকের আজমল মিয়া মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। কি? মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু বর্তমানে নদীটির রূপ পরিবর্তিত হয়, অর্থাৎ নদীটি অনেক শুকিয়ে যাওয়ায় সেখানকার মাছ শিকার অসম্ভব হয়ে পড়েছে, তাই তাকে জীবিকার পরিবর্তন করতে হয়েছে এবং ভিটামিনটি হারিয়ে তিনি এখন নিঃসর্ব। বলতেছে যে বাংলাদেশের নদীগুলো মূলত উজান অঞ্চল থেকে প্রবাহিত পানির ওপর নির্ভরশীল। এখন উজান অঞ্চল বলতে বোঝাইতে হবে তোমাকে। ঠিক আছে। আচ্ছা, পানির ধর্ম কি বলতো? মনে করো যে এটা একটা পাহাড়, তো এখানে একটা পাহাড় আছে, তাহলে নিচে থেকে পানির নিচে উপর থেকে পানি নিচের দিকে আসবে। তাহলে পানির ধর্ম হচ্ছে যেখানে নিচু আছে সেই স্থানের দিকে গড়িয়ে পড়বে। দেখো, পানি এমন নিচের দিকে গড়িয়ে পড়বে। আর মনে করো যে এখানে একটা জলাশয় আছে, এইখান থেকে একটা নদী সৃষ্টি হয়ে এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি উজান। ঠিক আছে, এটা হচ্ছে উঁচু অঞ্চলটাকে আমরা বলতেছি উজান। তো এই উজান থেকে বলতেছে, দেখো, যে উজান থেকে যে বাংলাদেশ নদীগুলো মূলত উজান অঞ্চল থেকে প্রবাহিত পানির উপর নির্ভরশীল। আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা নদী দেখবা যে এই হিমালয়ের ওই দিক থেকে সৃষ্টি হয়েছে প্রায়, তো ভারতের ওই দিক থেকে। এখন দেখো, যে বর্ষা মৌসুমে ওই পানির ওইদিকে চাপ বেড়ে যায়, তার জন্য পানি তারা বাঁধটা খুলে দেয়। আর কিন্তু গ্রীষ্ম মৌসুমে এবং শীত মৌসুমে দেখবা যে পানির প্রবাহ কম থাকে, তারা বাঁধটা আটকায় দেয়, তার জন্য এই জায়গায় পানি শূন্যতা দেখা দেয়। বলতেছে, এই পানির সঙ্গে প্রচুর পলি জমে নদীতে চর সৃষ্টি হয়, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। দেখো, অনেক সময় এই যে উজান থেকে যে পানিগুলো আসে, অনেক প্রচুর পরিমাণে পলি জমা থাকে এবং পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে অনেক নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং কোনো নদী সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের নদী সংরক্ষণে বলা হইতেছে, নদীতে অবশ্যই করতে হবে, এই যে নদী খনন করতে হবে।
বলতেছে যে কোন কোন নদী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের কোন কোন নদী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে পড়েছে। এছাড়াও বাংলাদেশের বহু নদীর উৎসস্থল কি ভারতের ভিতরে অবস্থিত, সেখানকার বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করায়, দেখো বাঁধ নির্মাণ করতেছে, বাঁধ নির্মাণ করায় বাংলাদেশের পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কি হয়েছে, কমে গেছে। উদ্দীপকে আজমল মিয়া কি, উদ্দীপকে আজমল মিয়া যেহেতু কোন অঞ্চলের বাসিন্দা বলতো, উত্তর অঞ্চলের বাসিন্দা, তাই না? দেখো যেহেতু উত্তর অঞ্চলের বাসিন্দা তাই আলোচ্য কারণগুলোর জন্যই তার কি অঞ্চলের নদীটির কি রূপ পরিবর্তন হচ্ছে, কি রূপ পরিবর্তন হচ্ছে। আচ্ছা এরপরে ঘ নম্বর প্রশ্নটা কি বলতেছিল যে, আচ্ছা ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি, বলতেছে অনুচ্ছেদে উল্লিখিত সংকটটি নিরসনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। আচ্ছা নদী প্রবাহ যে কি মরে যাচ্ছে এবং কি নদীতে যে হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের সংকট, এই সংকটটা নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা উদ্দীপকে উল্লিখিত সংকটটি হলো দেশের উত্তরাঞ্চল অর্থাৎ আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটি নদীর রূপ পরিবর্তিত হয়ে পানি শূন্য হয়ে যাওয়া। তো উদ্দীপক অনুসারে কি, যে উদ্দীপক অনুসারে একটা সময় ছিল যখন আজমল মিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু বর্তমানে নদীটি বিলুপ্ত হয়ে আজমল মিয়াকে জীবিকা নির্বাহ পরিবর্তন হয়েছে যে কোনো, দেখো যে কারণে তিনি ভিটেমাটি হারে নিঃস্ব হয়ে পড়েছেন। এক কি করতে হবে, দেখো পড়েছেন যে এক বলতেছে যে নদীতে নিয়মিত খনন করতে হবে, দুই অপ্রয়োজনীয় বাঁধ এবং পুল কালভার্ট হচ্ছে কি নির্মাণ না করা, 3 নম্বর পানির প্রবাহ ঠিক রাখা উদ্যোগ গ্রহণ করতে হবে। তো দেখো এই মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের একটা অনুশীলনী সৃজনশীল প্রশ্নটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।